স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানায় নতুন করে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে। ক্ষেত্রটির অপারেটর মার্কিন কোম্পানি শেভরন গত মাসে সরকারকে তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন বিবিয়ানায় এমনিতে বেশি গ্যাস উৎপাদন করা হচ্ছে, নতুন মজুদ দেখে এই উৎপাদন আরও বাড়ালে ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ আমাদের আলোচনার বিষয় বিবিয়ানায় গ্যাস উৎপাদন। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। হবিগঞ্জে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উৎপাদন শুরু হয় 2008 সালে। সেই সময় 12টি কূপ থেকে দৈনিক 30 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হলেও এখন আসছে 110 কোটি ঘনফুট গ্যাস। খনন করা হয়েছে আরও 14টি কূপ। শেভরনের নিয়োগ করা প্রতিষ্ঠান ডিএনএম কূপের চাপ নির্ণয় করে জানিয়েছে বিবিয়ানায় গ্যাসের মজুদ আছে 7.6 টিসিএফ, যা আগে ছিল 5.6 টিসিএফ। নতুন এই মজুদের তথ্য যাচাই করতে কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। 2008 সালে যেটা ছিল 5 ট্রিলিয়নের উপরে, তো সেটা এখনো নতুন ক্যালকুলেশন অনুযায়ী আরও বেড়েছে প্রায় 2 ট্রিলিয়নের মতো। তো আমাদের ইনহাউস যে এক্সপার্ট আছে তারা এটা রিভিউ করে দেখছে এটা কতখানি রিয়েলিস্টিক। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বিবিয়ানায় মজুদের চেয়ে বেশি গ্যাস উৎপাদন করা হচ্ছে, যে কারণে অনেক কূপে পানি এবং বালি আসতে শুরু করেছে। এখানে কতগুলো প্রবলেম আছে। স্যান্ডিং একটা প্রবলেম, যে বালু চলে আসে গ্যাসের সাথে, যেহেতু বালু স্তর থেকে আসছে, যে বালু আসলে আপনার এটা ক্ষতিগ্রস্ত হয়। ওভার প্রোডাকশনটা এই গ্যাস ক্ষেত্রের আপনার রিজার্ভারকে ক্ষতি করতে পারে, এবং যদি তা করে থাকে তাহলে হঠাৎ করেই বিবিয়ানা একদিন উৎপাদন মাত্রা কমায় দিবে। পেট্রোবাংলার কর্মকর্তারাও বলছেন বিবিয়ানায় মজুদ বাড়লেও উৎপাদন বাড়ানো যাবে না, তাই এই ক্ষেত্রে উৎপাদনের একটি সীমা বেঁধে দেওয়া হবে। আমাদের রিকোয়ারমেন্ট, পুরা ট্রান্সমিশন সিস্টেমের সেফটি, গ্যাস ফিল্ডের সেফটি সব কিছু বিবেচনা করেই আমরা টার্গেটটা ফিক্স আপ করবো। আমরা হয়তো বা একটা সিলিং করে দেবো, যে সিলিংয়ের উপরে এখান থেকে আর করব না। দেশে দৈনিক গ্যাস উৎপাদন হয় 260 কোটি ঘনফুট, যার 40% উৎপাদন হয় বিবিয়ানা থেকে। একটি ক্ষেত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব বদরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিবিয়ানা গ্যাস ক্ষেত্র নিয়ে। আমাদের প্রতিবেদন দেখেছি যেখানে বলা হচ্ছে যে নতুন করে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে শেভরন, যারা এই ক্ষেত্রটি দেখাশোনা করছে, কাজ করছে। এই সময় এই অবস্থায় বিশেষজ্ঞরা আগে থেকে বলছিলেন যে নতুন করে যদি এই ক্ষেত্র থেকে বেশি আরও গ্যাস উত্তোলন করা হয় তাহলে এটি ক্ষতির সম্ভাবনা রয়েছে। জি, আপনার কি মনে হয় যে এই যদিও নতুন এই গ্যাস পাওয়া যাচ্ছে, অবশ্যই একটা ওয়েলকাম ডিসিশন, ভালো খবর, কিন্তু তারপরেও কি এখান থেকে আসলে নতুন করে গ্যাস উত্তোলন করা কি যুক্তিসঙ্গত হবে কি না? জি, আপনি ঠিকই বলেছেন যে 2 টিসিএফ গ্যাস যে বাড়ালো মজুদ, এটা যদি যথার্থ হয় তাহলে এটা একটা ভালো খবর যে আমাদের গ্যাসের মজুদ বাড়লো। কিন্তু এখানে অতি উৎপাদনের যে বিষয়টা আপনারা রিপোর্টিং করেছেন এবং আমরাও লক্ষ্য করছি, এটা একটা ক্ষতিকর ব্যাপার। এখানে দুটো বিষয় আছে। মনে করেন বিবিয়ানা এখন প্রায় 11 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন উৎপাদন করে। বাংলাদেশে মোট উৎপাদিত হয় 26 মিলিয়ন 260 কোটি ঘনফুট। অর্থাৎ বিবিয়ানাতে কেবলমাত্র একটা গ্যাস ক্ষেত্রেই 42% গ্যাস আসছে। এখন এই জিনিসটা কিন্তু ভালো না, এই কারণে যে ধরেন যদি কোনো কারণে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি হয় গ্যাস ক্ষেত্রে, হঠাৎ করে যে বিদ্যুতের ব্ল্যাকআউট হয়ে যাবে দেশে, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, বাংলাদেশের সাথে যদি শেভরনের কোনো বিষয়ে একটা কনফ্লিক্ট লাগে, তখন কিন্তু শেভরন একটা পজিশনে থাকবে, সে বাংলাদেশকে একটা বেকায়দার ফেলে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতে পারে। সুতরাং কোনো একটা ফিল্ডের উপর এতটা নির্ভর করে রাখা,
এটা মানে স্বাস্থ্যকর না গ্যাস। কেন মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে একই ফিল্ড থেকে বেশি উত্তোলন করা ক্ষতিকর? কি এমন কোন লক্ষণ আপনারা দেখেছেন কিনা বা? হ্যাঁ, মানে আমি তো বললাম যে দুটো বিষয় এখানে, টেকনিক্যাল একটা বিষয় আছে আর একটা হচ্ছে যে যেটা আপনার ওই যে আপনার লজিস্টিক যে বিষয়টা। এখন টেকনিক্যাল বিষয়টা যেমন ধরেন বিবিয়ানাতে যে সমস্ত কূপে গ্যাস উৎপাদন করছে এটার মাত্রা কোনো কোনো কূপে 100 মিলিয়ন ঘনফিট প্রতিদিন। এখন বাংলাদেশে অধিকাংশ গ্যাস ক্ষেত্রের মাত্রা ধরেন কত 20 থেকে 40 বা বড়দের 50 মিলিয়ন ঘনফুট প্রতিদিন। এর থেকে ডাবল করে দেওয়াটা এটা কিন্তু একটা অতি উৎপাদনের বিষয় বলে আমরা মনে করি। এবং যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে এই সমস্ত কূপে, তার মধ্যে যেমন কোন কোন কূপে হঠাৎ করে মানে 1 বছর বা 2 বছরের ব্যবধানে যে পরিমাণ চাপ কমেছে, এটাও বড় উদ্বেগের বিষয়। এতটা চাপ কমে যাওয়াটা একটা খারাপ লক্ষণ যে এটা যদি এইভাবে কমতে থাকে শীঘ্রই এখান থেকে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। এটা একটা বিষয়। আবার কোন কোন কূপে দেখা যাচ্ছে যে কিছু স্যান্ডে আপনি যেটা উল্লেখ করেছেন বালু চলে আসছে, এটাও কিন্তু একটা অতি উৎপাদনের একটা ক্ষতিকারক লক্ষণ। এছাড়াও আপনার ধরেন মাটি দেবে যাওয়া, কতগুলো বিষয় আছে যেগুলো এখন আমার মনে হয় পেট্রোবাংলার নিজস্ব যে বিশেষজ্ঞ আছে তাদেরকে এই বিষয়ে খুবই সজাগ দৃষ্টি দেওয়া দরকার, যে এখানে স্যান্ডিং হচ্ছে কিনা বা কোনো আপনার প্রেশার ড্রপটা কিরকম হচ্ছে। এবং যদি তারা মনে করে থাকেন, যেটা আমরা মনে করি, অনেকেই আমরা মনে করি যে এটা একটা ওভার প্রোডাকশনের নমুনা, তাহলে শেভরনকে অবশ্যই ওভার প্রোডাকশন থেকে বিরত করা প্রয়োজন রয়েছে। আমার মনে হয় পেট্রোবাংলার একজন কর্মকর্তার আমরা মন্তব্য শুনলাম আমাদের এই প্রতিবেদনে, সেখানে উনি বলছেন যে দরকার হলে একটা সিলিং দেওয়া যেতে পারে। অর্থাৎ এই কনসার্নটা পেট্রোবাংলা নিশ্চয়ই মানে ওয়াকিবহাল রয়েছে বলেই মনে হচ্ছে। এখন দরকার হচ্ছে বাড়তি পর্যালোচনা করা। হ্যাঁ, পেট্রোবাংলা যেটা বলছিলেন যে তারা এই যে দাবি করা হচ্ছে যে নতুন যে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে, তার একটা তারা নিজেরা কমিটি করেছে এবং তারা দেখছে পর্যালোচনা করে ঠিক আছে কিনা। এই নজরদারি করতে বা পর্যালোচনা করতে কতদিন লাগতে পারে বলে আপনার মনে হয়? এটা খুব একটা বেশি দিনের ব্যাপার না, কারণ এখানে তো আপনার কোনো ডেটা জেনারেট করতে হবে না, নতুন ডেটা উপাত্ত মানে সৃষ্টি করতে হবে না। অলরেডি তারা যে সমস্ত ডেটার উপর বেস করে এই রিজার্ভ এস্টিমেশনটা বাড়িয়েছে, সেই ডেটাগুলো পেট্রোবাংলাকে দেওয়া হয়েছে এবং পেট্রোবাংলার যে ইনহাউস এক্সপার্ট যারা আছেন তারা এটা দেখে যাচাই করতে পারবেন সত্যি এখানে রিজার্ভ বেড়েছে কিনা। মূলত অ্যাকচুয়ালি বিবিয়ানা গ্যাস ক্ষেত্রটা আবিষ্কৃত হয় আপনার কত 2008 সনে, এবং তারপর থেকে উৎপাদন শুরু হয় 2008 সালে, আরো আগে হয়। এর পরে 10 সনে ওরা একটা এক্সপ্যানশন প্রোগ্রাম নেয়, যাতে করে ওই যে আপনার বললো যেটা 14টা নতুন কূপ খনন করে, এবং এই 14টা নতুন কূপের পজিশন গুলা ওরা বিস্তীর্ণ ভাবে লে আউট করে, যে যতটা দূরে পারা যায় এভাবে গ্যাস ক্ষেত্রটাকে, এবং সেই অনুযায়ী তারা ক্লেম করছে যে আমরা দূরবর্তী এলাকাতেও এই গ্যাসের স্তরের বিস্তৃতি দেখেছি। তো সেটা যদি হয়ে থাকে 2 TCF গ্যাস বাড়তেই পারে, কিন্তু কথা হচ্ছে যে এখানে যে এই ডেটাগুলার মানে জাস্টিফাইড কিনা সেটা অবশ্যই যাচাই করে দেখা দরকার। এটা অনেকদিন থেকে এই কথা হচ্ছে যে বিবিয়ানা থেকে আমরা অতিরিক্ত তুলছি কি তুলছি না, কিন্তু সরকারের দিক থেকে বা পেট্রোবাংলা থেকে সরাসরি কখনো আমরা ভার্সনটা আসলে পাইনি। যখন যে কথাগুলো শুনছি আমরা যারা বিশেষজ্ঞ তারাই বলছেন এই উদ্দীপকের কথা, পেট্রোবাংলা থেকে জোরালো অর্থে সেই জিনিসটা আমরা কখনো দেখি। এটার একটা কারণ আছে, দেখেন শেভরন যে এই একটা গ্যাস ক্ষেত্র থেকে 1100 মিলিয়ন ঘনফুট তুলছে, এটার কারণ কিন্তু তাকে বলা হয়েছে, সরকারই বলেছে যে তার গ্যাস দরকার। এখন যদি সরকার না বলতো তাহলে কিন্তু সে যদি এটা করতে যেত সরকার এটাতে বাধা দিতে পারতো, কিন্তু যেখানে সরকারই বলছে আমাদের গ্যাস নাই, এটা আমার আরো গ্যাস দরকার, সুতরাং বিবিয়ানা কি বলে আপনার শেভরন খুবই খুশির সাথে সরকার এই প্রস্তাবটা মেনে নিয়েছে, এবং তারা যত গ্যাস উৎপাদন করবে ততই তাদের লাভ। আমার মনে হয় সরকারের যেটা উচিত হবে, একটা গ্যাস ক্ষেত্রের উপর এতটা ভর না করে এখানে এই ওভার প্রোডাকশনটা না করিয়ে বরং অন্যান্য যে সমস্ত গ্যাস ক্ষেত্র আছে সেখানে প্রোডাকশন ধীরে ধীরে বাড়িয়ে এবং নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার যথেষ্ট উদ্যোগ নিয়ে এই আপনার এই সেন্টার অফ প্রোডাকশনটাকে মানে ছড়ায় দেওয়া উচিত। আপনি যথার্থ বলেছেন যে পুটিং অল এগস ইন এ সিঙ্গেল বাস্কেট ইজ অলওয়েজ এ ডেঞ্জারাস প্রপোজিশন। সেক্ষেত্রে আমরা যদি অন্য আমাদের গ্যাস ফিল্ডের কথা বলি, আমাদের আরো ছোট বড় মিলিয়ে 23টির মতো গ্যাস ক্ষেত্র রয়েছে, সেইখানে
সক্ষমতা বাড়ানোর জন্য আসলে কি করা উচিত? অবশ্যই কতগুলো গ্যাস ক্ষেত্র আছে অনেক বড়, যেমন বিবিয়ানা যেমন বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বলা হচ্ছে এখন এই 2G সেফ আবিষ্কারের পরে। তার আগে কিন্তু তিতাস গ্যাস ছিল। ক্ষেত্রই সবচেয়ে বড় ছিল, এখন সেকেন্ড পজিশনে। ধরেন তিতাস গ্যাস ক্ষেত্র একটা অনেক বড় গ্যাস ক্ষেত্র, কৈলাস টিলা, তারপরে রশিদপুর, এই হবিগঞ্জ, এই 3-4 গ্যাস ক্ষেত্র বৃহৎ বলা যায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে। এখন ধরেন তিতাস গ্যাস ক্ষেত্রে আমাদের আরো অনেক স্কোপ আছে এটার উৎপাদন বাড়ানোর, এখানে আরো অনেক কূপ খনন করার। আপনার এখানে সবে মাত্র এই কত তিতাস গ্যাস ক্ষেত্র আমাদের 30 বছরের উপর প্রোডাকশনে আছে, Absolutely. কিন্তু কেবলমাত্র আপনার কত 22টা 23টা বা 24টা কূপ খনন হয়েছে, Right. যেখানে 24টা কূপ আপনার এই 3-4 বছরে বিবিয়ানিত হয়েছে। সুতরাং তিতাস গ্যাস ক্ষেত্রে আরো 10-20টা কূপ খনন করে এখান থেকে প্রোডাকশন বাড়ানোর বাড়ানো অনেক যেতে পারে, স্কোপ আছে। অনেক scope তো আছে। সেটা আমার মনে হয় ওইটা আরো অনেক ভালো পন্থা, বরং আপনার বিবিয়ানের উপরে এত প্রোডাকশন না করাটা। জনাব ইমাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা আলোচনা করছি বিবিয়ানা গ্যাস উৎপাদন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। জনাব ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আমরা শুধুমাত্র একটি গ্যাস ক্ষেত্রে নজর দিচ্ছি, যার ফলে আমাদের সত্যিকার অর্থে বাংলাদেশের এনার্জি সিকিউরিটিতে একটা বড় ধরনের হুমকির মুখে পড়তে যাচ্ছি আমরা, যদি আমরা করতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা বলছিলাম যে অন্যান্য গ্যাস ক্ষেত্রের দিকে কেন নজর দিচ্ছি না। এ প্রসঙ্গে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড গঠন করা হয়েছে, যেখানে প্রায় 1,500 কোটি টাকা জমা হয়েছে। সেই অর্থ কি আমরা সঠিকভাবে ব্যবহার করছি কিনা এই গ্যাস ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলি আমরা? দেখেন, অর্থ আছে, কিন্তু অর্থের ব্যবহারটা কিন্তু আমরা দেখছি না। আচ্ছা। আমরা সেই পরিমাণ এক্সপ্লোরেশন ওয়ার কিন্তু পেট্রোবাংলার তরফ থেকে নেওয়া হচ্ছে না। পেট্রোবাংলা রিসেন্টলি রিগ কিনেছে, অবশ্যই এটা একটা ভালো জিনিস, নিজস্ব রিগ এবং উন্নত মানের রিগ কিনেছে। এতে মানে কাঠামোগতভাবে বাপেক্সের অবস্থা আগের চেয়ে অনেক ভালো এখন। কিন্তু যে প্রোগ্রামগুলো নেওয়া দরকার যে যথেষ্ট আকারে, সেটা দেখছি না। বরং আমরা যেটা দেখছি, যেমন ধরেন এখন গত 2 বছরে রাশিয়ার একটা কোম্পানি গ্যাসপ্রম, তাদেরকে দিয়ে 10টা কূপ খনন করা হয়েছে। এর ফলাফল কি হয়েছে? এর ফলাফল কিন্তু আশারূপ না। আমরা যেটা ভেবেছিলাম, গ্যাসপ্রম অবশ্যই একটা ইন্টারন্যাশনালি রিনাউন্ড কোম্পানি, কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম কিন্তু মোটেই মানে ক্রেডিবল না। এই কারণে বলছি, যেমন ধরেন এরা একটা কূপ খনন করেছে অনেক খরচ বেশিতে। একটা বাপেক্স করলে যেখানে 100 কোটি টাকার মধ্যে করে, এরা করেছে 150 কোটি টাকার বা 200 কোটি টাকার প্রায়। এখন তারপরেও কোনো কূপে কোনো উৎপাদনই নাই। যেমন সেমুতাং 1 নম্বর কূপে সেটা কোনো উৎপাদন দিতে পারেনি, এটা টোটালি লস গেছে। আপনার তিতাসের একটা কূপ, সেটা বন্ধ হয়ে গেছে উৎপাদন 1 মাস হওয়ার পরে। কিন্তু ওই তিতাস গ্যাস ফিল্ডে ওই কূপের পাশেই কিন্তু বাপেক্স যে কূপটা করেছে সেখানে উৎপাদন চলছে। এখন কথা হচ্ছে, এখন শোনা যাচ্ছে যে গ্যাসপ্রমকে দিয়ে আরো কূপ খনন করা হবে। আমার মনে হয় এটাও অযৌক্তিক। বাপেক্সের যে রিগগুলো আছে তার মধ্যে যখনই রুগ খালি হবে, এনগেজ থাকবে না, সেই কূপ দিয়ে সহসায় মানে অনায়াসে এই মানে এই এক্সট্রা প্রোডাকশন কূপগুলো খনন করতে পারে। সুতরাং আমার মনে হয় যে অর্থের অভাব নাই, আমাদের জনবল আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কেবলমাত্র প্রোগ্রামটা নেওয়া দরকার যে আমরা বাপেক্সকে দিয়ে একটা। আপনার কি মনে হয় যে বাপেক্স একটা সরকারি প্রতিষ্ঠান হবে? একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের মতো দেশে সত্যিকার অর্থে কার্যকর ভূমিকা রাখার মতো এফিশিয়েন্ট হবে কিনা, এটা কি আপনার মনে হয়? আমরা দেখি না আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করছে না, কিন্তু বাপেক্সের ক্ষেত্রে এটা, যেমন ধরেন বাপেক্স যখন অনেক আগের কথা যদি আমি ধরি, 80s বা 90s এর কথা ধরি, 90s এর আগে কিন্তু বাপেক্স একাধিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। সেগুলো কিন্তু সবই অফশোরে নাই, সেই ক্ষমতা অনেক বেশি খরচ না। মানে বাপেক্স এই মুহূর্তে অফশোরে কাজ করার মতো ক্ষমতা অর্জন করেনি। টেকনিক্যালি অফশোরটা অনেক বেশি জটিল অনশোরের চেয়ে, কিন্তু বাপেক্সের অনশোর ডিসকভারি কিন্তু ক্রেডিবল। বড় কতগুলো গ্যাস ক্ষেত্র, যেমন শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ভোলা দ্বীপে, এটা বাপেক্সের আবিষ্কার। ফেনী আবিষ্কার, ফেঞ্চুগন আবিষ্কার। এবং বাপেক্স এর পরে একটা সময় আসলে 90s এর দিকে হলো কি, বাপেক্সকে সরায় দেওয়া হলো এখান থেকে, এবং এই সমস্ত বাংলাদেশের পুরো ভূখণ্ডটাকে আপনার এই ফরেন অয়েল কোম্পানিকে ইনভাইট করা হলো। এটা ছিল একটা খারাপ
স্টেপ বা মানে ভুল একটা পদক্ষেপ। কিন্তু পরবর্তীতে আবার ফরেন কোম্পানিকে আসা উচিত নয়, তা না হলে আসা টেকনোলজি উচিত, ট্রান্সফার কি হবে? কিন্তু আমার মনে হয় যেখানে বাপেক্স করতে পারবে সেখানে কোনো অবস্থাতেই ফরেন কোম্পানিকে আসা উচিত না, কারণ যেখানে ধরেন বাপেক্স করে সেখানে গ্যাস পেলে 100% গ্যাস আমরা ইউজ করতে পারি। যখনই আপনি একটা ফরেন কোম্পানিকে দিয়ে কাজ করাবেন Right. 50% গ্যাস তারা নিয়ে যাবে, তো এটা আমাদের দরকার কি? যেখানে আমরা বাপেক্সকে দিয়ে কাজ করাতে পারবো সেখানে বাপেক্সই করবে। তো সেইটাই বলছি যে 90-এর দশকে আমরা দেখতে পেলাম যে ভূখণ্ডের যে সমস্ত জায়গায় বাপেক্স কাজ করছিল সেখান থেকে বাপেক্সে সরিয়ে পুরা ভূখণ্ডটা আপনার এই বিদেশি কোম্পানিদেরকে খুলে দেওয়া হলো। এর ক্ষতিকর প্রভাব হয়েছে বাপেক্স কিন্তু দুর্বল তারপরে 5-10 বছরে অনেক দুর্বল হয়ে গেছিল। পরবর্তীতে আবার বাপেক্সকে আবার এই জিনিসটা বুঝতে পারে সরকার একসময় এবং বাপেক্সকে আবার চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইট ওয়াজ টু লেট। এবং এই সময়ের মধ্যে বাপেক্সের অনেক দক্ষ কারিগর বিশেষজ্ঞ চলে গেছে বাইরে, তার একটা নিজস্ব যে প্রতিষ্ঠানিক ইনফ্রাস্ট্রাকচার তার সেখানে ভাঙন ধরেছিল ইত্যাদি। তো এখন আমরা যেটা দেখছি বাপেক্স আস্তে আস্তে আবার গড়ে উঠছে। জনাব ইমাম, আমি আরেকটা বিষয় প্রতিষ্ঠান করছি যে বলা হচ্ছে ইন দ্য নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের এনার্জি সিকিউরিটির জন্য ক্রুশাল টাইম, কারণ এই মুহূর্তে কোনো নতুন কোনো গ্যাস আমরা পাচ্ছি না, অফশোরেও বা যে কোনো রকম আমরা তৎপরতা দেখছি না যে সেখানে গ্যাস অনুসন্ধানের ব্যাপারে। তাহলে আসলে আমাদের কি করা উচিত? আমাদের এনার্জি তো লাগবেই, এই এনার্জি আসলে আমরা কোন দিকে নজর দিতে পারি? এটা ঠিক যে আমাদের গ্যাসের চিত্রটা আমরা বুঝতে না। পারছি আমরা। আমাদের যদি ভালো অনুসন্ধানে কিছু গ্যাস পাবো আশা করি, কিন্তু সেটা অনিশ্চিত। আমাদের আরেকটা সম্পদ আছে কয়লা, সেটা যথেষ্ট পরিমাণ উত্তরবঙ্গে এই কয়লা আছে। এবং সরকার এখন যে প্রোগ্রামটা করেছে যে বাংলাদেশে গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো অতিরিক্ত মাত্রায় গ্যাস ভিত্তিক ছিল, এটাকে কমিয়ে কয়লা ভিত্তিক কয়লা প্ল্যান্ট করবে। কিন্তু আমরা তো কয়লা আনছি বাইরে থেকে, দেশের বাইরে থেকে। এইটা বাইরে থেকে আনারই প্রোগ্রাম করেছে, কিন্তু এখানে আমার মনে হয় গ্যাসের থেকে কয়লা ট্রান্সফরমেশন এটা ঠিকই আছে, কিন্তু এই কয়লার যোগান যদি পুরোপুরিভাবে বাইরে থেকে আনা হয় এই বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু সেটা সাশ্রয়ী হবে না। এখন একটা কথা ঠিক যে এতটা বিদ্যুৎ উৎপাদন পুরা দেশের কয়লা দিয়ে করা যাবে না। যেমন ধরেন 2020 সনে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা আছে কয়লা দিয়ে। এই 6000 মেগাওয়াট কয়লা তৈরি করতে আমার 20 মিলিয়ন টন 18 থেকে 20 মিলিয়ন টন কয়লা লাগে প্রতি বছর। এই পরিমাণ কয়লা কিন্তু দেশের ভিতর থেকে উৎপাদন করা যাবে না বলে আমরা মনে করি, কিন্তু এর অর্ধেকটা যাবে। সুতরাং অর্ধেকটাও যদি যায়, যদি আমি 10 মিলিয়ন টনও করতে পারি, তাহলে বাকিটা আমি আরো 10 মিলিয়ন টন বাইরে থেকে আনলাম। আমাদের কয়লা নীতি এখনো কোনো কিছু কয়লা নীতি নিয়ে তো আমরা অনেক কথা শুনলাম, দীর্ঘদিন ধরে এটা শুনলাম, তারপরে শুনলাম যে এই গভর্নমেন্ট পরের গভর্নমেন্ট আসবে, পরের গভর্নমেন্ট হলো, তারপরেও হলো না। এটা একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এইটা সরকারের উচিত হয়নি যে এই বিভ্রান্তিটাকে এইভাবে জিয়ে রেখে আলটিমেটলি এটাকে বাতাসে মিলিয়ে দেওয়া। কি হলো আমরা কেউ জানি না। এই মুহূর্তে অনেকে যেটা হচ্ছে এলএনজি আমদানির কথা বলা হচ্ছে, এটা কি আপনার কাছে ভায়াবল প্রপোজিশন বলে মনে হয়? এলএনজি কিন্তু খুবই কস্টলি একটা সম্পদ। আপনার কম্পেয়ার যদি করেন যে পার ইউনিট গ্যাস যেখানে $2 মনে করেন, কয়লা যেখানে আপনার বিদ্যুৎ যদি উৎপাদন করেন সেই তুলনায় কিন্তু এলএনজির দাম অনেক বেশি, $14 পার ইউনিট। সুতরাং এটা কতটা এনে লাভবান হব আমরা, ইভেনচুয়ালি কস্ট কোথায় গিয়ে দাঁড়াবে, এই চিত্রটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না, আমরা জানছি না। এলএনজির মানে ব্যবহার করার বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং টার্মিনাল করারও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না কোনো ইকোনমিক্স এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক করে হিসাব করেছেন কিনা যে যদি এলএনজি দিয়ে আমরা এত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করি, সেই বিদ্যুৎ আমরা কত টাকা দিয়ে কিনতে পারবো। এটা অবশ্যই সেটা আমি জানি না, এটা করা অবশ্যই দরকার এবং আমার মনে হয় এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সাশ্রয়ী বিদ্যুৎ আমরা পাবো না। নিউক্লিয়ার এনার্জি থেকে অনেক আমরা কিছুটা হলো সেটা কি আসলে লং টার্মে আমরা সফলতা পাবো? নিউক্লিয়ার এনার্জি তো ধরেন প্রতি দেশেই এখন হয়। একটা নিউক্লিয়ার এনার্জি যদি সেফটি রেগুলেশন করে করা যায় তাহলে ঠিক আছে, কিন্তু অবশ্যই আমাদেরকে ইনশিওর করতে হবে যে সেফটি should be the most prior aspect of this issue আর কি। কারণ একবার যদি নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটে, এইটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্যোগের ঘটনা। জনাব বদরুল ইমাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আমরা আপনার সাথে আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।